নমস্কার। চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। এ তুমি কি বলছো কুমার? চন্দ্রাবতী জিজ্ঞাসা করল। বীরেন্দ্র প্রতাপ একান্তে যতই আমার উপর জঘন্য দোষারোপ করুক না কেন, কিন্তু ও প্রজাদের সামনে কখনোই আমার নামে বাজে কথা বলবে না। এমন নয় তো এই সবই তোমারই চক্রান্ত? তুমি বীরেন্দ্র প্রতাপের নাম নিয়ে আমাকে ওর কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করছো? যদি এমনই হয় তাহলে আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার এখন আর না বীরেন্দ্র প্রতাপের কাছে যাওয়ার কোনো ইচ্ছা আছে, আর না মহারানী হয়ে থাকার কোনো ইচ্ছা আছে। আমি জানি মহারানী মা, সূর্যপ্রতাপ নরম স্বরে বলল, আপনি এখানে সুমন্তকে খুঁজতে এসেছেন, কিন্তু আপনি এখনো দাদাকে পুরোপুরি জানেন না। আপনার বিরুদ্ধে ও সব কিছুই করতে পারে। ও জানে আপনি কিছু মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, আর শীঘ্রই আপনি বিক্রমগড়ের সিংহাসনের নতুন একজন দাবিদার পেশ করতে চান। সেই জন্যই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দাদা আপনাকে রাজদ্রোহী আর দুশ্চরিত্রা প্রমাণ করতে চায়। রাজকুমার সূর্যপ্রতাপের কথা শুনতে শুনতে চন্দ্রাবতীর রাগ সপ্তমে পৌঁছে গেল। চোখে রাগ যেন ঠিকরে বের হচ্ছিল। ও মনে মনে বলল, তাহলে বীরেন্দ্র প্রতাপ আমাকে নত করার জন্য এত নীচ কাজ করছে? ও আমাকে উস্কাতে চায়, আমাকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখতে চায়। তখনই সূর্যপ্রতাপ হতাশ হয়ে আরো বলল, আপনারও আমার ব্যাপারে অনেক বড় ভুল ধারণা আছে মহারানী মা। আরে আমি কেন আপনাকে বদনাম করব বলুন তো? আমি তো সব সময় আপনারই পক্ষে ছিলাম, কিন্তু আপনি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলেন। এত সরল হওয়ার নাটক তুমি করো না কুমার। ওর কথা থামিয়ে চন্দ্রাবতী কঠিন স্বরে বলল, তুমিও অনেক ষড়যন্ত্র করেছিলে, বরঞ্চ তোমার জন্যই উর্বশী প্রাণ হারিয়েছে। তুমি ওর সঙ্গে যা করেছো তার জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। সূর্যপ্রতাপ চুপ করে গেল। ওর মাথা নিচু হয়ে গেল। এখন তুমি আসতে পারো কুমার, চন্দ্রাবতী রুক্ষ স্বরে বলল। তো সূর্যপ্রতাপ দুঃখের স্বরে বলল, মহারানী মা, আমি জানি আমার অপরাধ ক্ষমার অযোগ্য, কিন্তু একবার আপনি আমার পুরো কথা শুনুন। আমি যা কিছু করেছি সব কিছু রাগ আর হিংসায় করেছি। আপনি জানেন দাদা আজ পর্যন্ত যতগুলো যুদ্ধ লড়েছে, যা কিছু পরাক্রম দেখিয়েছে, সবকিছুতে আমারও অনেক বড় অবদান ছিল। সৈন্যদের মধ্যে আমি সবসময় এগিয়ে থেকেছি। আরে আমি আমার প্রাণ হাতে নিয়ে এই রাজ্যকে রক্ষা করে এসেছি, কিন্তু পরিবর্তে আমি কখনো কিছুই পাইনি। শুধু আমাকে একটা সেনাপতির পদ দেওয়া হয়েছে মাত্র। বীরেন্দ্র প্রতাপ রাজমহলে বিলাসিতা করে গেছে, আর আমি সৈন্য শিবিরে টহল দিতে গিয়েছি। বলতে বলতে সূর্যপ্রতাপ রেগে গেল। চন্দ্রাবতী একথা জানত, সূর্যপ্রতাপ বীরেন্দ্র প্রতাপের থেকেও বেশি বাহাদুর যোদ্ধা। যখন রাজ্যে মহামারীর পরিদর্শন করতে যাওয়া হয়েছিল, তখন চন্দ্রাবতীর রথে মোহিনী আক্রমণ করিয়েছিল। তখন সূর্যপ্রতাপই ছিল যে চন্দ্রাবতীর প্রাণ বাঁচিয়েছিল। সে সময় বীরেন্দ্র প্রতাপ ওভাবেই ওকে ছেড়ে দিয়েছিল। বিক্রমগড়ে ভ্রষ্টাচার আর অরাজকতা বেড়েই চলেছে মহারানী মা।
সূর্যপ্রতাপ বলল। আর আর আমার দাদা ওই বীরেন্দ্র প্রতাপের মতো নিষ্কর্মা রাজাকে রাজ সিংহাসনে সহ্য করতে করতে আমার ধৈর্য জবাব দিয়ে দিয়েছে। তাই আমি এখন আপনার কাছে আসার চেষ্টা করলাম। সেসবে আমরা দুজনে মিলে বিক্রমগড়ের শাসক পাল্টাতে পারতাম, কিন্তু আফসোস আপনিও আমাকে নিজের শত্রুই ভাবলেন। এ কথা শুনে চন্দ্রাবতী তীক্ষ্ণ স্বরে বলল, আর তারপর তুমি বীরেন্দ্র প্রতাপকে মেরে ফেলার ষড়যন্ত্র করলে। সেটা আমি কোনো মতেই মেনে নিতে পারতাম না কুমার। হ্যাঁ হ্যাঁ, আমি এটা করেছিলাম বটে। সূর্যপ্রতাপ অস্থির হয়ে বলল, এরকম করার জন্য আমারই সেনাপতি দুর্গা দাস আমাকে উস্কিয়েছিল। আমি ওর কথা শুনে ভেবেছিলাম, হ্যাঁ, এটা সঠিক পরামর্শ। পরে আমি জানতে পারলাম এর পিছনে কিছু শত্রুদেরও হাত ছিল, যারা বিক্রমগড়ের শাসন ব্যবস্থা নিজের কবজায় আনতে চায়। চন্দ্রবতী এখন বুঝতে পারল সূর্যপ্রতাপের অপরাধ এতটাও বড় নয়, কিন্তু উর্বশীর জন্য ওকে কখনোই ক্ষমা করা যাবে না। কিন্তু এই বিষয়ের পক্ষ নিয়ে সূর্যপ্রতাপ বলল, যখন আমি সব দিক থেকে অসফল হলাম, তখন আমি উর্বশীর সাহায্য নিলাম। আমি জানতাম মোহিনী আর ওর বাবা বজ্রকেতু ওকে দিয়ে এক খেলা খেলাচ্ছে। আমি ওকে ওদের হাত থেকে মুক্ত করতে চেয়েছিলাম। আমি ওকে আমার প্রতি বিশ্বাস করালাম। আমার খেলা ছিল, যদি উর্বশী আমার সন্তান জন্ম দেয়, তাহলে ওর মাধ্যমে আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পারবো। কিন্তু কিন্তু উর্বশী অগ্নি সিংকে ভালোবাসতে লাগলো, আর যখন অগ্নি ওকে অস্বীকার করলো, তখনও আত্মহত্যার চেষ্টা করলো। আর অসহায় হয়ে আমাকে ওকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে রাখতে হলো। চন্দ্রবতী চুপচাপ সবকিছু শুনল, তারপরও একটা গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে কুমার, আমি তোমার পরিস্থিতি ভালো করেই বুঝতে পারছি, কিন্তু এখন তুমি আমার কাছ থেকে কি চাও? সূর্যপ্রতাপ ইতস্তত করে বলল, আমি আমি আপনার সাহায্য চাই। পরিবর্তে আপনাকে আমি সাহায্য করতে চাই। যদি খারাপ না ভাবেন, তাহলে এই এই রাজ পরিবারে একমাত্র আমি আপনাকে সাহায্য করতে পারি, আর সুমন্তকে একমাত্র আমি খুঁজে আনতে পারি মহারানী মা। চন্দ্রবতী একথা শুনে ভাবতে লাগলো, আর কিছুক্ষণ ভাবার পর ও বলল, দেখো কুমার, আমরা দুজনেই বীরেন্দ্র প্রতাপকে সিংহাসনোচ্যুত করতে চাই। আমাদের দুজনের উদ্দেশ্য যতই একই রকম হোক, কিন্তু আমাদের দুজনের পথ আলাদা। আমাদের দুজনের বোঝাপড়া হওয়া অসম্ভব, কিন্তু এই সময় আমরা একে অপরকে একটু সাহায্য করতেই পারি। এখন মন দিয়ে আমার কথা শোনো। এ কথা বলে চন্দ্রবতী চাপা স্বরে সূর্যপ্রতাপকে ওর একটা পরিকল্পনা বোঝাতে লাগলো। এদিকে বীরেন্দ্র প্রতাপ নগরে চন্দ্রাবতীর বিরুদ্ধে নানা রকম খারাপ কথা রটিয়ে দিয়েছিল। ওকে বিশ্বাসঘাতক আর দুশ্চরিত্রা বলে প্রচার করে আজ আবার একটা নতুন ঘোষণা করে দিয়েছিল। শোনো শোনো শোনো, বিক্রমগড়ের প্রজাদের জানানো হচ্ছে, যদি মহারানী চন্দ্রাবতী নিজের বিশ্বাসঘাতকতা আর অপরাধের জন্য 10 দিনের মধ্যে মহারাজের কাছে ক্ষমা না চান, তাহলে মহারাজের এক পাটরানী যমুনাকে মহারানীর পদ দিয়ে দেওয়া হবে। শোনো শোনো শোনো, নগরবাসী শোনো। এই সংবাদ যখন যমুনার কাছে গিয়ে পৌঁছলো, তখন ও খুশিতে নেচে উঠল। এ সময় বীরেন্দ্র প্রতাপের সঙ্গে ওর ঘরেই ছিল, আর ওকে নিজের হাতে করে সুরাপান করাচ্ছিল।
কিন্তু ও নিজের ভাবভঙ্গি খুব গম্ভীর করে রেখেছিল। কে হলো যমুনা? বীরেন্দ্র প্রতাপ ওকে গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলো। তুমি কি আমার সিদ্ধান্তে খুশি নাও? যমুনা একটু অভিমান দেখিয়ে বলল, আগে না মহারাজ, এতে আমি একটুও খুশি নই। আমি মহারানীমাকে খুব সম্মান করি, আর আমি চাই না আমার জন্য ওনাকে মহারানীর পদ থেকে সরিয়ে দেওয়া হোক। আমি কখনোই ওনার চোখে চোখ রেখে কথা বলতেই পারবো না। ভালো হতো যদি আপনি আমার জায়গায় অন্য কোনো পাত্রানীকে বেছে নিতেন। এসব দেখে বীরেন্দ্র প্রতাপ ধীরে হেসে বলল, তুমি সত্যি খুব সরল আর নিষ্পাপ। তোমার শরীরে অবশ্যই ক্ষত্রিয়ের রক্ত বইছে, কিন্তু তোমার চাল চলন পুরোপুরি যাযাবরীদের মতো হয়ে গেছে। আরে তুমি জানো না চন্দ্রাবতী কতটা ধূর্ত, ও আমার সঙ্গে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে। ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এ কথা বলে বীরেন্দ্র প্রতাপ যমুনাকে নিজের কাছে এক ঝটকায় টেনে নিল। আর আজ রইল অন্য পাত্রানীদের কথা। ও ওর চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, তাহলে আমাদের পুরো রানী মহলে তোমার থেকে বেশি যোগ্য তো আর কেউই নেই। চন্দ্রাবতীর পরে যদি কেউ আমার মহারানী হওয়ার যোগ্য হয়, তাহলে সে তুমি যমুনা, আমার প্রিয় যাযাবরী। এ কথা বলে ও যমুনার ঠোঁটে ঠোঁট রাখলো। যমুনা নিজেকে বীরেন্দ্র প্রতাপের বাহু বন্ধনে ছেড়ে দিয়ে মনে মনে বলল, চন্দ্রাবতীর সঙ্গে আমার তুলনা করবেন না মহারাজ। চন্দ্রাবতী হয়তো এবারে আপনার কাছে ক্ষমা চেয়েই নেবে, কিন্তু বিক্রমগড়ের মহারানী আমি হব। কিন্তু যমুনা জানতো না বীরেন্দ্র প্রতাপ মনে মনে বলছে, আমি জানি চন্দ্রাবতী, তুমি আমার কাছে কখনোই ক্ষমা চাইবে না, কিন্তু যে কোনো প্রকারেই হোক আমি তোমার মাথা আমার পায়ে নত করেই ছাড়ব, আর তোমাকেই আমার মহারানী করে রাখবো। তুমি ছাড়া আর কেউ কখনোই আমার মহারানী হওয়ার যোগ্য হতেই পারে না। ওদিকে যখন এই খবর রানী মহলে গেল, সব পাটরানীদের মন খারাপ হয়ে গেল। ওরা জানতো যদি যমুনা মহারানী হয়ে যায়, তাহলে ও মনের সুখে যা ইচ্ছা তাই করবে। পাটরানীদের মধ্যে সব থেকে অস্থির হলো সুরমা। ও সুযোগ বুঝে লুকিয়ে চন্দ্রাবতীর কাছে এসে পৌঁছলো। সুরমা! চন্দ্রাবতী ওকে দেখে খুশি হয়ে ওকে জড়িয়ে ধরল, বলল, কেমন আছো তুমি? সুরমা নালিশের স্বরে বলল, আপনি আমাদের অসহায় করে চলে গিয়েছিলেন মহারানীমা। এখন নিজেই দেখুন রানী মহলের কি অবস্থা হয়েছে। ওখানে উপস্থিত সোনাল যমুনা আর গার্গীর সম্পর্কে দাঁত পিষে বলল, এ সব কিছু রাজমাতা আর ওই যাযাবরীর জোট বাঁধার ফল। হ্যাঁ, বেচারি পাটরানীদের ওপর নানা রকম নিয়ম জারি করছে বসে বসে। আগে হ্যাঁ মহারানীমা, সুরমা বলল, আমি কিছু পাটরানীর সাথে মিলে যমুনার সম্পর্কে নালিশও করেছিলাম, কিন্তু উনি তো সে কথা গ্রাহ্যই করলেন না। আমরা যখন মহারাজের সঙ্গে দেখা করার কথা বললাম, তখন আমাদের আটকে দেওয়া হলো। এখন আপনি কিছু করুন, না হলে ওই ধূর্ত যাযাবরী যদি মহারানী হয়ে যায়, তাহলে আমাদের জীবন একেবারে দুর্বিষহ করে দেবে। চন্দ্রাবতী ধীরে হেসে বলল,
চিন্তা করো না সুরমা, বীরেন্দ্র প্রতাপ এত সরল আর বোকা নয় যে যমুনাকে এত তাড়াতাড়ি মহারানী বানাবে। বরং আমি তো বলবো ও কখনোই ওকে মহারানী বানাবেই না। ও শুধু এই ঘোষণা কেবল আমাকে ওর কাছে নত করার জন্য করেছে। একথা শুনে সুরমা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন শুধু আপনি ভরসা মহারানী মা। আর আপনি তো জানেনই যে আমার বাবা একটা শক্তিশালী রিয়াসতের সর্দার। যদি কখনো কোনো প্রয়োজন হয় নির্দ্বিধায় আমাকে বলবেন, আমি পিছিয়ে যাব না। ঠিক আছে, এখন আমি আসছি মহারানী মা। কারণ ওই যাযাবরী আমাদের সব পাটরানীদের উপর গোয়েন্দাগিরি করায়। প্রণাম মহারানী মা। একথা বলে সুরমা ওখান থেকে যেতে লাগলো। চন্দ্রাবতী কিছু ভেবে ওকে পিছু ডেকে বলল, সুরমা, শোনো। সুরমা কাছে এলে চন্দ্রাবতী বলল, যদি যমুনা তোমার উপর গোয়েন্দাগিরি করে তাহলে তুমিও ওর উপর গোয়েন্দাগিরি করো না কেন? সুরমা চমকে চন্দ্রাবতীকে দেখলো তো ওকে বুঝিয়ে বলল, শোনো, তুমি যমুনার সামনে ওর বিশ্বস্ত হওয়ার নাটক করো, ওর বিশ্বাসকে জয় করো, আর ওর খুবই কাছে থাকার চেষ্টা করো, আর এই বাহানায় ওর রহস্য জানার চেষ্টা করো। এসব কথা শুনে সুরমার চোখে উৎসাহের চমক দেখা গেল। আগে জো হুকুম মহারানী মা, বলে ও দ্রুত ওখান থেকে চলে গেল। ও চলে যাওয়ার পর সোনাল চিন্তার স্বরে বলল, মহারানী মা, এখন সুমন্তের তাড়াতাড়ি খোঁজ পাওয়া দরকার। যেভাবে অগ্নিসিংহের নামের সঙ্গে আপনাকে জুড়ে দুর্নাম রটানো হচ্ছে, প্রজারা যদি বিশ্বাস করতে শুরু করে তাহলে কখনোই অগ্নিকে সিংহাসনের দাবিদার ঘোষণা করতেই পারবেন না। তখন প্রজারা এর মধ্যে আপনার ষড়যন্ত্রই খুঁজে পাবে। সোনালের এ কথায় কঠিন সত্যি ছিল। ওর সঙ্গে একমত হয়ে চন্দ্রাবতী বলল, এই আন্দাজ আমি আগেই করেছিলাম। তুমি চিন্তা করো না, দুই একদিনের মধ্যেই অগ্নির আসল পরিচয় আর রাজমাতার অন্যায় সবার সামনে চলে আসবে। চন্দ্রাবতী তাড়াতাড়ি প্রভাত আর আকাশের সঙ্গে সুমন্তকে খোঁজার চেষ্টা করতে লাগলো। আর এ কাজে রাজকুমার সূর্যপ্রতাপের সৈন্যরাও ওদের সাহায্য করছিল। ওদিকে বিক্রমগড়ের দক্ষিণ আর পশ্চিমের সীমানায় শত্রুর বাড়বাড়ন্ত ভয়ের কারণ হয়ে উঠেছিল, যার বিষয়ে আলোচনা করার জন্য রাজদরবারে বৈঠক ডাকা হয়েছিল। রক্ষামন্ত্রী নিজের জায়গা থেকে উঠে বলল, মহারাজ, পরিস্থিতি খুবই গম্ভীর। শত্রুরা দুদিক থেকে আক্রমণ করার পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছে। আমাদের এখন একটা বড় সেনাবাহিনী পাঠাতে হবে। একথা শুনে বীরেন্দ্র প্রতাপ বলল, আপনি এত চিন্তা করবেন না, আমি পুরো সৈন্য লাগিয়ে দেব। কৃষ্ণগড়ের সেনারাও এসে যাবে। প্রথমে আমি পশ্চিম দিকের শত্রুদের শেষ করব, তারপর দক্ষিণ দিক থেকে। ওর কথা শেষ হওয়ার আগেই রাজকুমার সূর্যপ্রতাপ দরবারে ঢুকে বলল, আজ্ঞে না দাদা, এরকম বোকামিতে আমরা দুই সীমান্তেই হেরে যাব। আমাদের সৈন্যদের দুভাগে ভাগ করতে হবে। একদল সৈন্য গরিলার মতো লড়াকু সৈন্য থাকবে আর পশ্চিম সীমান্তে লুকিয়ে আক্রমণ করবে। এদিকে দক্ষিণ সীমান্তে সরাসরি হামলা করা হবে। আর এই দুই আক্রমণ একসাথেই যদি হয়ে থাকে তাহলে আমাদের জয় নিশ্চিত। সূর্যপ্রতাপকে নিজের কথা থামিয়ে কথা বলতে দেখে বীরেন্দ্র প্রতাপ মনে মনে রাগে ছটফট করতে লাগলো। তখন রাজদরবারে উপস্থিত সব মন্ত্রী, দেওয়ান আর সর্দাররা সূর্যপ্রতাপকে সমর্থন করতে লাগলো। তাহলে ঠিক আছে কুমার, বীরেন্দ্র প্রতাপ রেগে গিয়ে বলল,
যখন তুমি নিজেকে এত বড় রণনীতি প্রস্তুতকারী ভাবো, কূটনীতিজ্ঞ ভাবো, তাহলে দেখাও তোমার দক্ষতা আর নামো রণভূমিতে। সূর্যপ্রতাপ হেসে বলল, নিশ্চয়ই দাদা, আমি তো পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছি। এইবার শুধু ওই 4টে রিয়াসত ফিরিয়েই আনবো না, বরং বুদিগড় সহ আমাদের সব শত্রু রাজ্য আমাদের হাতের মুঠোয় নিয়ে আসব। কিন্তু আমার একটা শর্ত আছে দাদা, যদি আমি এ কাজ করে দেখাতে পারি, তাহলে বিক্রমগড়ের সিংহাসনে সেই বসবে যে এই সিংহাসনের যোগ্য হবে। সূর্যপ্রতাপের এই কথায় পুরো দরবার শান্ত হয়ে গেল। সবাই অবাক হয়ে সূর্যপ্রতাপকে দেখতে থাকলো। বীরেন্দ্র প্রতাপও এক পলকের জন্য স্তম্ভিত হয়ে গেল ও সূর্যপ্রতাপকে দেখতে থাকলো। তারপর চিৎকার করলো, কুমার, তোমার এত সাহস! তুমি আমাকে অপদার্থ রাজা প্রমাণ করতে চাও? ওর কথা শেষ হওয়ার আগেই ওখানে একটা উচ্চস্বর শোনা গেল, তুমি সত্যিই একজন অপদার্থ রাজা বীরেন্দ্র প্রতাপ? সবাই চমকে দেখলো এই কণ্ঠস্বর চন্দ্রাবতীর ছিল। ও দরবারে সবেমাত্র প্রবেশ করেছে। ওর সঙ্গে প্রভাত আর আকাশও ছিল। ওরা দুজন একটা মৃতদেহ বয়ে আনছিল। হ্যাঁ বীরেন্দ্র প্রতাপ, চন্দ্রাবতী রেগে চিৎকার করলো, সূর্যপ্রতাপ একদম ঠিক কথা বলেছে। তোমার এই সিংহাসনে বসার কোনো অধিকারই নেই। তুমি অকর্মণ্য, অপদার্থ, নিষ্কর্মা আর বিলাসী রাজা। আর তার প্রমাণ হলো এই সুমন্তের মৃতদেহ। তাহলে কি সত্যিই সুমন্ত মারা গেছে? চন্দ্রাবতী ওর মৃতদেহ কোথায় কিভাবে পেল? আর এখন চারদিক থেকে ঘিরে থাকা বীরেন্দ্র প্রতাপের কি হবে পরবর্তী পদক্ষেপ? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।